দল ঘোষণার পরে জানতে পেরেছি ভদ্রলোক আমাদের সাথে এসেছেন। তারপরে ওনাকে নিউজ হয় আমাদের লাস্ট জেনারেল মিটিং এ তাকে নিয়ে আমরা আলোচনা করেছি। সব মিডিয়া গুলো জেনেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। আমাদের যদি এরকম 2-4 জন বড় ভাই, আপনি যদি যদি আমাকে ন্যূনতম সাপোর্ট না দেন, আমি তো আমার পারিবারিক মানে মানে নির্বাহের জন্য আমাকে আর্নিং এর দিকে দৌড়াতে হবে, তাহলে আমি রাজনীতির মাঠে সময় দিবে মানে কিভাবে? তাতে মানে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হলো একটা ইয়ে থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। তা এর প্রতিবাদ আমরা করবো না? রাজনৈতিক দল হিসেবে আমাদের দায় আছে এখানে, অবশ্যই আছে। আমরা অবশ্যই প্রতিবাদ করবো। আমরা তো চাই যে এমন করে কোন ফ্যাসিস্ট যেন নতুন করে আমাদের দেশের না আসে। সেক্ষেত্রে আমার মনে হয় যে মৌলিক সংস্কারটা বিএনপির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপিকে আমরা যেভাবে মানে একদম স্পষ্ট ভাষায় বলছি, এবং বিএনপিকে স্পষ্ট ভাষায় বলতে হবে দল হিসেবে, কোনো ব্যক্তি না। আমরা আজকে আলোচনা করছি ব্যক্তি ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য নিয়ে, মানে ব্যক্তি হিসেবে রুমিন ফারহানার বক্তব্য, এটা দলের বক্তব্য বলে আমি বিশ্বাস করি না। কারণ বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই বক্তব্য দিতে পারে না, কারণ ন্যূনতম, কারণ ওই রুমিন ফারহানা তো বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগীদের মধ্যে একজন। তার বক্তব্য এরকম উল্টাপাল্টা হবে, এটা অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। আমি ভাবি, বিশ্বাস করি এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপির নির্যাতিত নিপীড়িত মানুষগুলো এই আন্দোলনকে মনে প্রাণে বিশ্বাস করে, এই আন্দোলনকে ধারণ করে, এবং এই আন্দোলনের যে সকল মানুষ আত্মত্যাগ করেছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে, এবং এই যে মানে মানুষ যে ফ্যাসিস্টের বিপক্ষে যে রাজনৈতিক শক্তি হিসেবে গণমানুষ রাস্তায় নেমে এসেছিল, এই মানুষগুলোর প্রতি সম্মান এই মানুষগুলো আছে। এবং এই বাংলাদেশের একটি রাজনৈতিক মানে যে কালচার ছিল, এটা কালচার পরিবর্তন করছে মানুষ চায়, এবং তৃণমূল আমি বিশ্বাস করি তারা চায়। আপনাদের অনেক দুর্নীতির খবর পাওয়া গেছে, এবং আপনারা আমি এসেছি আমাদের আলাপটি করলেন যে আমি আরেকটু প্রশ্ন রেখে তারপরে আমি শুনতে চাই যে আপনাদের সবার অবস্থান বদল হয়েছে, আপনার কি অবস্থান বদল হয়েছে কিনা? সবাই অনেক টাকা পয়সার অফার পাচ্ছে, গাড়ি পাচ্ছে, ফ্ল্যাট পাচ্ছে, তো এগুলা আমরা আসলে পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে এখন একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আপনি কি কি পেয়েছেন বা আপনারা কি কি পাচ্ছেন সেটা নিয়েও আপনার কাছে আপু, আমি আমার প্রশ্নটা আসছি, আগে ভাইয়ের প্রশ্ন উত্তরটা দিই। ভাই বললেন যে আমাদের একজন যুগ্ম মুখ্য সদস্য সচিব তানভীর আহমেদ, সম্ভবত ভদ্রলোকের নাম, ওই ভদ্রলোক আমাদের সাথে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। আমাদের দল ঘোষণার পরে আমরা জানতে পেরেছি যে আমি নিজেও তো জানতাম না আমি এখানে আসছি কিনা। ধরেন আমাদের একটা প্রাথমিক আলোচনা ছিল, আমি নাগরিক কমিটিতে ছিলাম, নাগরিক কমিটি বসে ছাত্র আন্দোলনের একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে ধরেন আমরা একটা দল ঘোষণার পরে জানতে পেরেছি ভদ্রলোক আমাদের সাথে এসেছেন। তারপরে ওনাকে নিউজ হয় আমাদের লাস্ট জেনারেল মিটিং এ তাকে নিয়ে আমরা আলোচনা করেছি। সব মিডিয়া গুলো জেনেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। যে যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত। একজন আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, এখন আমাকে দল কি করবে? অব্যাহতি দিবে, দিয়ে আমার বিরুদ্ধে তদন্ত করবে, তদন্ত আমি দোষী সাব্যস্ত হলে আমাকে দল থেকে বহিষ্কার করবে। হান্নান মাসুদ বললেন যে ওনাকে জামাতের কেউ একজন ব্যবসায়ী ওনাকে গাড়ি দিয়েছে, এভাবে যে আমরা হাসপাতালের মুখেও শুনলাম। আমি 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 এখনো পর্যন্ত আপনি জানেন যে আমি এর আগে একটি ছাত্র সংগঠনের আহ্বায়কের দায়িত্ব ছিলাম, অর্থাৎ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব আমি পালন করেছি দীর্ঘদিন। এনারা যে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা রাজনীতির মাঠে সক্রিয়, এবং ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বড় যে ভোকাল গুলা ছিল সেগুলোর মধ্যে আমরাই কথা বলতাম। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে সকালে মার খেয়েছি, বিকালে আবার দাঁড়িয়েছি। সকালে এক গ্রুপ জেলে গিয়েছে, বিকালে আর গ্রুপ গিয়ে শেখ হাসিনার এই জুলুমের প্রতিবাদ করেছে। আমরা তো সেই লোক, আমরা ওই সময় আমরা এইভাবে আমাদের পলিটিক্সটা করেছি। তো যে জিনিসটা বলতে চাই, আপনি এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যাকে দিয়ে তদন্ত করাবেন, এখনো পর্যন্ত আমার মানে উল্টা আমার যে মানে নিজের একটু ব্যবসা ছিল, সেই ব্যবসার মানে মুভমেন্টের মানে আন্দোলনের পরে রাজনীতির সময় দিকে ব্যবসা থেকে আমি আর ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার এক পয়সা ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় আস্থা ভরসা সম্পত্তি কোথাও বেড়েছে কিনা, আমাকে কেউ গাড়ি বাড়ি বা কোনো কিছু দেয় নাই, কোনো আর্থিক অনুদান দেয়নি। কিন্তু আমাদের আন্দোলনের যে সুপ্রিম লিডার যারা ছিলেন, বিশেষ করে আমি যদি বলি আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আব্দুল হান্নান মাসুদের যে ভূমিকা ছিল সারা পৃথিবী দেখেছে। তো
এই আন্দোলনের পরে তার নিরাপত্তার কিছু ইস্যু ছিল, কোন এলাকায় গেলে তার কোন রাজনৈতিক বিএনপি নেতৃবৃন্দরাই তো আমাদের অন্য অনেক নেতৃবৃন্দকে হেল্প করছে যে ঠিক আছে ভাই তুমি এলাকায় যাচ্ছ, আমার ছোট ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, তুমি যাচ্ছ, তোমার তো কিছুই নাই, তুমি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান, তোমার গাড়ি বাড়ির ফিটনেস হয়তো তোমার এর মধ্যে নাই, ঠিক আছে আমি তোমাকে কিছুদিনের জন্য হেল্প করতেছি। এখন আব্দুল হান্নান মাসুদকে জামাতের এক ব্যবসায়ী যদি একটা গাড়ি দিয়ে হেল্প করে যে ঠিক আছে তুমি কিছুদিন আমার গাড়িটা ব্যবহার করো, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাঁদাবাজি করে, এখান থেকে টেন্ডারবাজি করে, ফুটপাত দখল করে এইসব প্রক্রিয়া হয়তো পয়সা ইনকাম করে, তাদের ওই কারো হেল্প না হলে হয়তো বা চলে। কিন্তু আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের যদি এরকম 2-4 জন বড় ভাই, আপনি যদি যদি আমাকে ন্যূনতম সাপোর্ট না দেন, আমি তো আমার পারিবারিক মানে ব্যয় মানে নির্বাহের জন্য আমাকে আর্নিং এর দিকে দৌড়াতে হবে, তাহলে আমি রাজনীতির মাঠে সময় দিবে মানে কিভাবে? তাতে এরকম করে 2-1 জন শুভাকাঙ্ক্ষী আমাদের প্রত্যেকের তৈরি হয়েছে যে ওই ভাই চায় যে এই দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন হোক, রাজনৈতিক নতুন শক্তি আসুক, আওয়ামী লীগের যে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে আমাদের না থাকা, সেখানে অন্তত ন্যূনতম সুস্থ চিন্তার পলিটিক্সটা দাঁড়া হোক। সেই সুস্থ চিন্তার পলিটিক্স যারা করতে চায় তাদেরকে একটু হলে সাপোর্ট দিই। এর অনেক মানুষই আছে যারা আমাদেরকে সাপোর্ট করতে চায়। আপনি তো চ্যালেঞ্জ করলেন যে আপনাকে কেউ 1 টাকাও দেয়নি বা ইয়ে করে, হাসনাত আব্দুল্লাহ নিজেও চ্যালেঞ্জ করেছে যে তাকে সে কোথাও থেকে যদি 1 টাকা কারো থেকে 1 টাকা নিয়ে থাকে তাহলে সে রাজনীতি ছেড়ে দিবে, এরকমটা চ্যালেঞ্জ নিয়েছে। আপনি বললাম তো মানে বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যাকে দিয়ে আপনি তদন্ত, যে সংস্থা তদন্ত করবে সেই সংস্থার তদন্তকে আমি মানে একদম কিভাবে বলবো, যে ধরনের শাস্তি যদি কোনো না কোনো ভাবে আমার ইনক্লুডেশন থাকে কোথাও, আমি সেই শাস্তি অবশ্যই মাথাতে নেই, যে কেউ করতে পারে। যে আপনার কাছে এক লাইনে আরো বলি, আগে আগে যে বাসায় ভাড়া থাকতাম তার চেয়ে আরো আন্দোলনের পরে আরো কম পয়সা দিয়ে একটু ছোট একটা বাসা নিয়েছি যাতে করে কোনোভাবে থাকা যায়। আমার আগের বাসা ছেড়ে দিয়ে আমার ছোট একটা বাসা নিতে হয়েছে, মানে যেহেতু আমার ইনকামের মানে পরিধি কমে গেছে, আমি ব্যবসার দিকে সময় দিতে পারছি না। আমি খোলামেলাই বলছি আপনাদের সাথে, আমরা যদি না বলি মানুষ বুঝবে কিভাবে? আমাকে বলতে হচ্ছে। আমি আগে যে বাসায় থাকতাম সেখানে আমার যে বাসা ভাড়া দিতে হতো, এখন তার ধরেন 30% কম খরচে আমার একটা বাসা ভাড়া দিতে হচ্ছে, মানে অর্থাৎ এমন বাসা আমার থাকতে হচ্ছে কোনোভাবে, মানে পরিবার নিয়ে কোনোভাবে একটু টিকে থাকা যায় এমন না। এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে যেহেতু শিক্ষার্থীদের একটা মানে সমর্থন আমাদের প্রতি আছে, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা এই যে 30 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো তার বিপক্ষে আমরা কেন অবস্থান নিব না বলেন? তাদের সাথে কি অন্যায় করা হয়েছে না? কুয়েটে যে ঘটনা ঘটেছিল তার স্পষ্ট ডকুমেন্টস থাকার পরেও যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার না করে উল্টা মানে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হলো একটা ইয়ে থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। তা এর প্রতিবাদ আমরা করবো না? রাজনৈতিক দল হিসেবে আমাদের দায় আছে এখানে, অবশ্যই আছে, আমরা অবশ্যই প্রতিবাদ করবো। আমরা তো চাই যে এমন করে কোনো ফ্যাসিস্ট যেন নতুন করে আমাদের দেশের না আসে, এটাই চাই। অসংখ্য ধন্যবাদ।